গল্পের নাম পরিণাম। গল্পটি লিখেছেন দেবাশিস মজুমদার। জায়গাটা একদমই সুবিধের নয়। পুরনো একটা পরিত্যক্ত কারখানা। আশেপাশে কোনো লোকালয় নেই। অফিসার রঞ্জন এর আগে একবার মাত্র এখানে এসেছেন, সেটা ছিল বিকেলের দিকে। কিন্তু এত রাতে আগে এখানে তিনি কখনো আসেননি। কিন্তু আগের বারও ডাক্তার মনোজ চৌবে তাকে এখানেই ডেকেছিলেন। এবারেও এখানেই আসতে বলা হয়েছে। অফিসার রঞ্জনকে ফোনে ডাক্তার চৌবে এখানে আসতে বলেছিলেন। ভীষণ গলা কাঁপছিল তার। প্রচন্ড টেনশনে রয়েছেন বোঝা যাচ্ছিল। বলছিলেন খুব বিপদ, সবকিছু নাকি জানাজানি হয়ে গেছে। এখনই একটা ব্যবস্থা না নিলে সব ওলটপালট হয়ে যেতে পারে। ফোনটা কেটে যাওয়ার পর অফিসার রঞ্জন তাদের বড় সাহেবকে একটা কল করেছিলেন, কিন্তু তিনি কল রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে একটা কোডেড মেসেজও পাঠিয়েছেন, কিন্তু সেটারও কোনো উত্তর আসেনি। কিন্তু আবারও একটা মেসেজ এসেছে ডাক্তার চৌবের কাছ থেকে, যাতে তাকে এখানে অতি দ্রুত একা চলে আসতে বলা হয়েছে। বড় সাহেবও নাকি আসছেন। এরপর অফিসার রঞ্জনের আর না এসে থাকার কোনো কারণ ছিল না। নিজের আগ্নেয়াস্ত্রটি নিয়ে নিজের মোটর বাইকে করে তিনি চলে এসেছেন। পুরোপুরি নির্জন, অন্ধকার, নিস্তব্ধ এই জায়গা। মাঝে মধ্যে কারখানার পেছনের জঙ্গল থেকে একটা দুটো শেয়ালের ডাক শোনা যাচ্ছে। আর কোনো শব্দ নেই। বাইরে ডাক্তারবাবুর গাড়িটা দাঁড়িয়ে আছে, তবে ড্রাইভার নেই। ডাক্তারবাবু সাধারণত নিজের ড্রাইভার রাজুকে ছাড়া কোথাও যান না। রাজু ওনার সব ব্যাপারেই সবকিছু জানে। কিন্তু বাইরে গাড়ির কাছে রাজু নেই। অবশ্য ফোনে ডাক্তারবাবু একবার বলেছিলেন যে তিনি একাই আসবেন। হয়তো ব্যাপারটা এতই গুরুতর যে রাজুকে উনি ইনভলভ করছেন না। শেডের ভেতরের দিকে সন্তর্পণে এগোলেন অফিসার রঞ্জন। আগের বার যেখানে দেখা করেছিলেন সেই দিকেই এগোলেন। বাঁদিকের বিল্ডিং এর একপাশে একটা লোহার সিঁড়ি। তার ওপরের ঘরের মধ্যে হালকা আলো বাইরে এসে পড়েছে। এখানেই আগের বার চৌবের সঙ্গে মিটিং হয়েছিল। তাও সাবধানের মান নেই। সিঁড়ি দিয়ে ওঠার আগে নিজের রিভলভারটা বের করে নিলেন রঞ্জন। তারপর ধীর পায়ে, কোনো শব্দ না করে ওপরে ওঠা শুরু করলেন। দরজার সামনে পৌঁছে একটু সময় অপেক্ষা করলেন রঞ্জন। তারপর একবার উঁকি মেরে দেখে নিয়ে ভেতরে ঢুকে এলেন। ভেতরের আলোটা খুব জোরালো নয়, হালকা আলো। একটু তফাতে ঘরের মাঝখানে একটা চেয়ার, যেখানে কেউ একজন পিছন দিয়ে বসে আছেন। রঞ্জন একবার ডাকলেন, ডাক্তার চৌবে? কোনো প্রত্যুত্তর এলো না। তারপর আবার একবার ডাকলেন, ডাক্তার চৌবে, আমি এসে গেছি। কিন্তু এবারেও চেয়ারে বসা ব্যক্তি কোনো সাড়া দিলেন না। রঞ্জনের একটু সন্দেহ হলো। তিনি রিভলভার উঁচিয়ে ধীর পায়ে চেয়ারের দিকে এগিয়ে গেলেন। কাছে যেতেই বুঝলেন চেয়ারের চারপাশে তরল কিছু পড়ে রয়েছে। রক্ত? রঞ্জন একটু দ্রুতই এবারে চেয়ারের সামনের দিকে এসে পড়লেন। সামনের দৃশ্য দেখে তার মাথা ঘুরে গেল। চেয়ারে অবশ্যই বসে আছেন ডাক্তার চৌবে। তার শরীরটা চেয়ারের সাথে ভালোভাবে বাঁধা, কিন্তু দেহে তার প্রাণ নেই। তার গলার এদিক ওদিক হয়ে রয়েছে একটা ধারালো ছোড়ার ফলা। প্রচুর রক্ত বেরিয়েছে। তার পোশাক আর আশেপাশের মেঝে রক্তে লাল হয়ে রয়েছে। রক্তক্ষরণ এখনো হচ্ছে, তাই খুব বেশি সময় হয়নি ডাক্তার মনোজ চৌবেকে মারা হয়েছে। খুনি হয়তো এখনো এখানেই আছে। রঞ্জন সতর্ক হওয়ার চেষ্টা করলেন, কিন্তু তার আগেই ঘরে জ্বলতে থাকা আলোটা হঠাৎ করে নিভে গেল। আর পর মুহূর্তেই দরজার দিক থেকে একটা জোরালো আলো এসে পড়ে রঞ্জনের চোখ ধাঁধিয়ে দিল। মুহূর্তের মধ্যে রঞ্জনকে অসতর্ক হতে হলো। আর ঠিক তখনই কে যেন পেছন থেকে ভারী কিছু প্রবল জোরে বাড়ি মারল রঞ্জনের মাথায়। হাতে রিভলভার ছিটকে পড়ল, আর মেঝেতে মুখ থুবড়ে পড়ে সংজ্ঞা হারালেন রঞ্জন। পোস্টমর্টেম রিপোর্ট দেখতে দেখতে বারবার অবাক হচ্ছিলেন অফিসার আদিত্য সেন। দুটো ময়না তদন্তের রিপোর্টেই বেশ অবাক করা। কিন্তু রিপোর্ট যিনি বানিয়েছেন সেই ফরেন্সিক বিশেষজ্ঞ ডাক্তার প্রহ্লাদ দত্তর রেপুটেশন বিশাল। তার যোগ্যতা এবং দায়িত্ব আর সেই সঙ্গে অভিজ্ঞতা প্রশ্নাতীত। তাই পোস্টমর্টেম রিপোর্ট দেখতে দেখতে বেশ অবাকই হয়ে গেলেন অফিসার আদিত্য। এরকম কিভাবে সম্ভব? তিনি আর থাকতে না পেরে সোজাসুজি ডাক্তার দত্তকে কল করাই মনস্থ করে নিলেন। তবে প্রহ্লাদ দত্তকে চট করে ফোনে পাওয়া গেল না। বার দুয়েক না পেয়ে কিছু সময় পর আবার তার মোবাইলে কল করা হলে ডাক্তার দত্ত কল রিসিভ করলেন। আদিত্য জানেন
ডাক্তার দত্তের ব্যস্ততা, তাই তিনি কোনো রকম ভনিতা না করেই জানতে চাইলেন। পোস্টমর্টেম রিপোর্টের হেঁয়ালিগুলো বেশ ধোঁয়াশার মতো, তাই কিছুটা আলোর সন্ধান পেতে আপনাকে কল করলাম। প্রহ্লাদ দত্ত বললেন, ডাক্তার মনোজ চৌবে আর অফিসার রঞ্জন দাসের পোস্টমর্টেম রিপোর্ট তো? আদিত্য ফোনে সম্মতি জানাতেই প্রহ্লাদ দত্ত বললেন, আমিও যে অবাক হয়নি তা নয়, কিন্তু রিপোর্টে যা লেখা আছে সেটাই আমি পেয়েছি। আমি নিজে বডি ইন্সপেক্ট করে দেখেছি যে যা লিখছি তার কিছুমাত্র অন্যথা নয়। শুধু তাই নয়, মার্ডার ওয়েপন সম্বন্ধে যে রিপোর্ট দিয়েছি সেটাও 100% সঠিক। কিন্তু এটাই ঘটেছে। আদিত্য বললেন, তার মানে একজনকে চেয়ারের সঙ্গে বাঁধা হলো, অথচ যে বাঁধলো তার ফিঙ্গারপ্রিন্ট ভিকটিমের জামা কাপড়ে এলো না। আর আপনি তো একথাও লিখেছেন যে আততায়ী কোনোভাবেই দস্তানা ব্যবহার করেনি। প্রহ্লাদ বললেন, ঠিক তাই, দস্তানা ব্যবহার করলে তার একটা ইমপ্রেশন এসে যেত ভিকটিমের বডির কোনো অংশে। কাপড়ের দস্তানা তো বটেই, এমনকি ডক্টরস গ্লাভসও ব্যবহার করলেও তার অস্তিত্ব আমাদের ফরেন্সিক টেস্টে ধরা পড়তো। কিন্তু সেসব কিছু হয়নি। যে দড়িটা বাঁধা হয়েছিল সেটা একটু অদ্ভুত ধরনের। দেখতে সাধারণ দড়ির মতো হলেও সেটার মধ্যে একটা ম্যাগনেটিক হুক সেট করা ছিল। অন্য প্রান্তে ছিল একটা মেটাল ক্যারিয়ার। পুরোটাই র‍্যাপ করা ছিল কাপড়ের মধ্য দিয়ে। ফলে কোনো রিমোটের মাধ্যমে দড়িটা জড়িয়ে দেওয়া হয়েছিল ডাক্তার চৌবের গায়ে। আদিত্য বললেন, আর গলায় ছোড়াটা গেঁথে দেওয়া হলো কি করে? এখানেও তো একই ব্যাপার। এটাও রিমোটের সাহায্যে হয়েছে নাকি? প্রহ্লাদ বললেন, না, তবে খুনি বাঁহাতি। যেভাবে ছোড়াটা গলার মধ্যে গেঁথেছে তাতে এটা স্পষ্ট যে কাজটা বাঁহাতে হয়েছে। কিন্তু ছোড়াটার হ্যান্ডেলে কোনো ফিঙ্গারপ্রিন্টও নেই। ছোড়াটা যেভাবে ঢোকানো হয়েছে তাতে স্পষ্ট সেটা হাত দিয়ে গ্রিপ করে ঢোকানো হয়নি। রাইফেলের রেওনটের মতো কোনো কিছু একটা দিয়ে ছোড়াটা ঠেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। খুনি কাজটা করেছে কিছুটা দূর থেকে, তাই রক্তের ছিটেও কিছুটা দূরে গিয়ে পড়েছে। কিন্তু খুনি এত কায়দা করে খুন করলো কেন সেটা আমার কাছেও স্পষ্ট নয়। গলায় ছোড়াটা গেঁথে দিয়ে সেই লাঠি বা রাইফেলের মতো জিনিসটি খুলে নেওয়া হয়েছে। ইচ্ছে করলে খুনি ছোড়াটাও নিয়ে যেতে পারত, কিন্তু সেটা সে যেন ইচ্ছে করেই ফেলে গেছে। আদিত্য আবার জিজ্ঞেস করলেন, আর অফিসার রঞ্জনের বডির ব্যাপারটা? প্রহ্লাদ বললেন, মাথার পেছনে যে বাড়ি মেরেছিল সেও লেফট হ্যান্ডেড। কোনো ভারী ধাতব লাঠি জাতীয় জিনিস, সেই একই জিনিস ব্যবহার করা হয়েছিল ডাক্তার চৌবের গলায় ছোড়া গাঁথতে। একই ফরেন পার্টিকেল যা ছোড়াই ছিল তা অফিসার রঞ্জনের মাথার পেছনের ঘায়ে ছিল। গুলি করা হয় তাকে পরে। ডেফিনেটলি আগে চৌবে আর পরে রঞ্জনকে মারা হয়েছে। কিন্তু এখানেও বুলেট এসেছে কোনো রিভলভার বা বন্দুক জাতীয় কোনো জিনিস থেকে নয়। যা দিয়ে বুলেট ফায়ার হয়েছে তা কোনো ধাতব নলযুক্ত হাতিয়ার, কিন্তু প্রথাগত রিভলভার আর বন্দুকের মেকানিজমের থেকে তা কিছুটা আলাদা। যে স্পিডে গুলি শরীরকে ফুটো করেছে তা যে কোনো রিভলভার আর বন্দুকের বুলেটের ভেলোসিটির থেকে কম। ফলে ক্ষতের অবস্থান বলছে খুব কাছ থেকে। অলমোস্ট হাতিয়ারের নলটি ভিকটিমের গায়ে ঠেকিয়ে মারা হলেও তার গতি কম থাকায় সেটি দেহভেদ করে বেরিয়ে যায়নি, শরীরের মধ্যেই গেঁথে গিয়েছিল। একদম সম্পূর্ণ নতুন ধরনের কোনো অস্ত্র। তবে এটাও চালানো হয়েছে বাঁ হাতেই। সেটা ভিকটিমের দেহে যে অ্যাঙ্গেলে বুলেটটা ঢুকেছে সেটা দেখেই আমি বলতে পারি। আমার রিপোর্টে আমি এই কথাগুলোই লিখেছি, এর বেশি আর কিছু আমি বলতে পারবো না। প্রহ্লাদ দত্তকে ধন্যবাদ জানিয়ে কলটা কেটে দিলেন আদিত্য। তখনই তার কেবিনের দরজায় নক হলো। কাম ইন বলার সাথে সাথে আদিত্যের সহকারী অফিসার কার্তিক সামন্ত এসে স্যালুট করে দাঁড়ালো। আদিত্য তাকে বসতে বলে বললেন, বলো কার্তিক, এনি প্রোগ্রেস? কার্তিক সামনের একটা চেয়ারে বসে বলল, স্যার, আমি অফিসার রঞ্জন আর ডাক্তার চৌবের কল রেকর্ড চেক করেছি। ডাক্তার চৌবের নাম্বার থেকে অফিসার রঞ্জনকে সে রাতে কলও করা হয়েছিল আর মেসেজও করা হয়েছিল। ডাক্তার চৌবে যে ওই কারখানায় অফিসার রঞ্জনকে ডেকেছিলেন তাতে কোনো সন্দেহ নেই। ডাক্তার চৌবের ড্রাইভার রাজুকে আমাদের লোকেরা ধরতে পেরেছে। রাজুকে সেই রাতে কেউ মাদক খাইয়ে অজ্ঞান করে দিয়েছিল। তার মোবাইলও কেউ কেড়ে নিয়েছে। রাজু আমাদের জেরার মুখে পরে স্বীকার করেছে
যে সে সোনারডিঙির এক পতিতাপল্লীতে নিয়মিত যায়। সেখানে তার এক রক্ষিতা আছে, মেয়েটির নাম শবনম। সেখানেই তাকে এমন কিছু খাওয়ানো হয়েছিল যে প্রায় 2 দিন তার কোনো জ্ঞান ছিল না। শবনম এখন ফেরার। সেই রাতের পর কেউ তাকে দেখেনি। ওখানকার এক বাসিন্দা জানিয়েছে যে শবনমকে সেই রাতে ঘরে তালা দিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে যেতে সে দেখেছে। পরদিন সেই বন্ধ ঘর থেকে আচমকা দরজা ধাক্কানোর আওয়াজ আসলে সবাই দরজা ভেঙে ভেতরে থাকা রাজুকে বের করে। এরপর রাজুও ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা রাজুর খোঁজ করতে করতে তাকে ধরে ফেলি। সোনাডিঙি থানায় রাজুকে প্রথম ট্রেস করে। রাজু এখনো আমাদের হেফাজতে আছে। ও জানিয়েছে যে ডাক্তার চৌবে এর আগেও ওই কারখানায় একবার অফিসার রঞ্জনের সঙ্গে মুলাকাত করেছিলেন। তবে আমার মনে হয় স্যার, রাজু আরো অনেক কিছু জানে। সে এখনো সেসব কিছু বলছে না। ওকে আরো চাপ দিতে হবে, তাহলে আরো অনেক কথা বেরিয়ে আসবে। অফিসার আদিত্য বললেন, সে তো অবশ্যই করতে হবে। তার পাশাপাশি একটা বিষয় খোঁজ নাও, এই ডাক্তার চৌবে আর অফিসার রঞ্জনের মধ্যে যোগাযোগ কি ছিল? এই পরিত্যক্ত জায়গায় দুজনে কেন দেখা করতেন? মুখ খোলাও রাজুর। আর অফিসার রঞ্জনের রেকর্ড আর ডাক্তার চৌবের হাসপাতালে পাস্ট রেকর্ড চেক করো। দুজনের মোবাইল আরো ভালো করে অ্যানালিসিস করো। দেখো কোনো রকম কিছু ফাউল পেলে পাওয়া যায় কিনা। কারণ ওই পরিত্যক্ত জায়গায় অত রাতে যাওয়ার ব্যাপারটাই আরো বেশি করে ওই দুজনের প্রতি সন্দেহটা উস্কে দিচ্ছে। রাইট স্যার, বলে উঠে দাঁড়িয়ে সেলুট করে কেবিন থেকে বেরিয়ে গেল কার্তিক। আদিত্য ভুরু কুঁচকে যেন কিছু ভাবতে লাগলেন। হঠাৎ কিছু একটা মনে পড়তেই তিনিও চেয়ার ছেড়ে উঠে নিজের কেবিন থেকে বেরিয়ে গেলেন। বড় সাহেব বলে দিয়েছেন সাবধানে থাকতে। মনোজ চৌবে আর রঞ্জন দাসের খুনি এখনো ধরা পড়েনি। যদি সেই কেসটার ব্যাপারে এটা ঘটে থাকে, তাহলে তাকেও টার্গেট হতে হবে। এটা ভালোভাবেই বুঝে গেছে টিনা। বড় সাহেবও সেটাই বুঝিয়েছেন। বড় সাহেব বলে দিয়েছেন যে এখন তাকে আর নাইট ডিউটি করতে হবে না। তাই একটু আগেই ডিউটি থেকে রিলিফ পেয়ে বাড়ি ফেরার তোড়জোড় করছিল টিনা। নিজেকে একবার দেখে নিয়ে সে যখন বেরোতে যাবে, তখন রাতের ডিউটি দিতে এলো মনীষা। মনীষা তাকে দেখে বলল, ছেলেটার খুব জ্বর টিনাদি, তাও আমাকে নাইট ডিউটি থেকে রেহাই দিল না। এটা কি ঠিক হলো বলো তুমি? টিনা বুঝলো যে তার ভাগের ডিউটি এখন মনীষাকে করতে হচ্ছে। ওদিকে কাউন্টারে পেশেন্টের বিল মেলাচ্ছিল রিনা। সে ফুট কেটে বলল, ম্যানেজমেন্ট তো আর সবাইকে সমান চোখে দেখে না রে মনীষা। এই যেমন ধর, আমাকেই দেখ না, রিসেপশনিস্টের মধ্যে সব থেকে সিনিয়র আমি, তাও কি নাইট ডিউটি থেকে রেহাই পাচ্ছি? অথচ কেউ কেউ মালিক পক্ষের খুব কাছে চলে গেলে অনেক কিছু সুবিধাই তারা পায়। টিনা বুঝলো রিনা তাকেই ফুট কেটে কথাগুলো বলছে। অন্য সময় হলে সেও কথা শুনিয়ে দিত, কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম। তাই কথা না বাড়িয়ে টিনা নিজের ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল। গেট দিয়ে বাইরে এসে একটা রানিং অটোতে উঠে বসলো টিনা। গেটের পাশে একটা চায়ের দোকানে বসেছিল ওয়ার্ড বয় বিমল। সে হাতে সিগারেট ফেলে দিয়ে দ্রুত হাসপাতালের ভিতরে চলে এলো। দ্রুত সে একতলা রেস্টরুমে এসে গেল নার্স ভগবতীর কাছে। তারপর বলে উঠল, দিদি, পাখি বেরিয়ে গেছে, অটোতে উঠেছে। বলেই সে রেস্টরুম থেকে বেরিয়ে গেল। ভগবতী নিজের মোবাইল বের করে একটা নাম্বার ডায়াল করল। নাম্বারটা তার ফোনে সেভ নেই। ওপাশ থেকে রিসিভ হতেই সে বলল, পাখি বেরিয়ে গেছে, অটোতে, বাড়ির দিকেই যাচ্ছে। বলেই কলটা কেটে দিয়ে কল রেকর্ড থেকে কলটা ডিলিট করে দিল। ওদিকে টিনার অটোতে নিজের বাড়ির ঠিকানায় পৌঁছতে মিনিট 20 বেশি লাগলো না। এ পাড়াটা একটু বেশি নির্জন, বড় রাস্তা থেকে একটু ভেতরে। পাড়ার একদম শেষ প্রান্তে পুকুর ধারে টিনার বাড়ি। এখানে সে একাই থাকে। মা কিছুদিন আগেও ছিলেন, কিন্তু এখন গ্রামের বাড়িতে ফিরে গেছেন। পাশের বাড়ির সান্নালরা সবাই সপরিবারে কোথাও বেড়াতে গেছে, ফলে তার বাড়িটা এখন বেশ অরক্ষিত। টিনা চারদিকে একবার ভালো করে দেখে নিয়ে দ্রুত গেট খুলে নিজের একতলা বাড়িতে ঢুকে গেল। দ্রুত সে বারান্দার গ্রিলে চাবি খুলে বারান্দায় উঠে সামনের দরজা চাবি খুলতে গেল। একটা অদ্ভুত উত্তেজনায় সে বারান্দার আলো জ্বালতেও ভুলে গেল। ফলে দরজার তালাটা চাবি দিয়ে খুলতে অন্ধকারে একটু কসরত করতে হলো। সান্নালরা থাকলে অবশ্য তাকে নিজের বারান্দার আলো জ্বালাতে হয় না। ও বাড়ির দোতলার বারান্দার আলো এমন ভাবে পড়ে যে সহজেই দরজার চাবি খোলা যায়।
টিনা সবে তালাটা খুলেছে, দরজার পাল্লাটা ঠেলে ভেতরে ঢুকতে যাবে, ঠিক তখনই একটা ধাতব কিছুর বাড়ি এসে পড়ল তার মাথায়। এক ছায়ামূর্তি প্রায় নিঃশব্দে এসে দাঁড়িয়েছিল তার পেছনে। আগে থেকেই এই লোক বাড়ির পেছনের দিকে লুকিয়েছিল। দেওয়ালের আড়ালে টিনাকে আর্তনাদ করারও সে দ্বিতীয় সুযোগ দিল না। একটা ধারালো সে হাতিয়ার টিনার গলার কাছে দিয়ে এমনভাবে ঢুকিয়ে দিল যেটা তার মুখটাকে এফোড় ওপর করে বেরিয়ে গেল। লোকটা কিছু একটা এমনভাবে টানলো যে ধারালো ছোড়াটা সেভাবেই টিনার দেহে, তার মুখে আর মাথার মধ্যে ওভাবে গেঁথে রয়ে গেল। টিনার দেহটা আছড়ে পড়ল দরজার সামনে। তার আততায়ী এবার একটা অদ্ভুত লাঠির মতো কিছুতে ভর দিয়ে কিছুটা অদ্ভুত ঢঙে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ির বাইরে যেতে লাগলো। এবারও সেই একই ব্যাপার। ভিকটিমের গলায় গেঁথে যাওয়া হাতিয়ারটি কোনো বিশেষ টেকনিকে মারা হয়েছে। নো ফিঙ্গারপ্রিন্ট, এমনকি হাত দিয়ে গ্রিপ করে হাতিয়ারটিও ধরা হয়নি। আগের দুটো খুনের সঙ্গে এই খুনের সাযুজ্য রয়েছে। খুনি সম্ভবত একই লোক। কথাগুলো বলে কলটা কেটে দিলেন প্রহ্লাদ দত্ত। এবারে তার টেবিলের সামনে বসে থাকা অফিসার কার্তিকের দিকে তাকিয়ে আদিত্য জিজ্ঞেস করলেন, হাসপাতাল থেকে এই খুনের ব্যাপারে কোনো ক্লু কিছু পেলে? যে তিনজন খুন হয়েছেন তাদের মধ্যে দুইজন সরাসরি ওই হাসপাতালের সঙ্গে যুক্ত। কার্তিক বলল, একটা অদ্ভুত ঘটনার কথা জানতে পেরেছি স্যার। বছর 5 আগে ওই হাসপাতালের এক কর্মী, মানে টেকনিক্যাল বিভাগের এক কর্মী হঠাৎ করে দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনা ঘটেছিল হাসপাতালের মধ্যেই। কোনো একটা টেস্টিং মেশিন অপারেট করার সময় সেটিতে তার হাত অদ্ভুতভাবে ফেঁসে যায়। ফলত তার বাঁ হাতের সবকটি আঙুল নাকি কাটা পড়ে, আর ডান হাতের কবজি পর্যন্ত অকেজ হয়ে যায়। সেই দুর্ঘটনা থেকে ওই ভদ্রলোকের মানসিক সমস্যা তৈরি হয়। তাকে হাসপাতালের মানসিক ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়, কিন্তু সেখান থেকে ওই লোকটি কোনোভাবে নিরুদ্দেশ হয়ে যায়। তাকে আর পাওয়া যায়নি। এই লোকটিকে হাসপাতালে যিনি চিকিৎসা করেছিলেন তিনি হলেন ডাক্তার মনোজ চৌবে। তার দুর্ঘটনা ও নিখোঁজ হওয়ার কেস যিনি তদন্তকারী অফিসার হিসেবে দেখছিলেন তিনি অফিসার রঞ্জন দাস। আর ওই লোকটি, অর্থাৎ যার নাম ছিল রোহন মাইতি, তার সঙ্গে এই রিসেপশনিস্ট টিনা বিশ্বাসের একটা প্রণয়ের সম্পর্ক ছিল। দুইজনের নাকি বিয়ে হওয়ার কথা ছিল। রোহনকে মানসিক ওয়ার্ডে যিনি চিকিৎসা করেছিলেন সেই ডাক্তার আশুতোষ কবিরাজ রোহনের নিরুদ্দেশ হওয়ার কয়েকদিনের মধ্যেই নাকি আত্মহত্যা করেছিলেন। সেই কেসও এসেছিল অফিসার রঞ্জন দাসের কাছে, আর তার তৈরি কেস ফাইলেই ডাক্তার কবিরাজের মৃত্যুকে আত্মহত্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই একটা কেসই আছে যেটার মাধ্যমে এদের সবাইকে লিঙ্ক করা যায়, কিন্তু কিছু কিছু বিষয় এখনো অন্ধকারে রয়েছে। আদিত্য সব শুনে বললেন, আমার সিক্স সেন্স বলছে এই কেসের সঙ্গে এই খুনগুলো যোগাযোগ রয়েছে। ওই রোহন নামের লোকটির আরো ডিটেলস জোগাড় করো। তার বাড়ি কোথায়, তার আত্মীয় বন্ধু আর কে কে আছে, সব ডিটেলস বের করো। হাসপাতালেই বা কার সাথে তার বন্ধুত্ব ছিল, আর শত্রুতাই বা কার সাথে ছিল, সব খুঁজে বের করো। আর ওই দুর্ঘটনার আরো বিশদ রিপোর্ট আমার চাই। আমার মনে হয় এইসব উত্তর পেলে আমরা এই খুনগুলোর কিনারা করতে পারবো। ওই নিরুদ্দেশ হয়ে যাওয়া রোহনকে খুঁজে বের করতে হবে। চেষ্টা করো ওর কোনো ফটো জোগাড় করার, আর সেই ফটোকে সার্কুলেট করো সব থানায়। এই লোকটাকে আমাদের ট্রেস করতেই হবে। আর ওই শবনম নামের মেয়েটির কোনো খবর পেলে? কার্তিক বলল, না স্যার, ওর খোঁজ এখনো পাইনি। তবে ওর পাশের ঘরের একটি মেয়ে থেকে ওর স্কেচ তৈরি করে সার্কুলেট করে দিয়েছি। আশ্চর্য ব্যাপার হলো মেয়েটি এই কাজে নেমেছে বছর 4 হলো। ওর আসল নাম শবনমও নয়, ওর নাম আফরোজা বেগম। মেয়েটির সংসার ছিল, ওর স্বামী একটা কারখানায় কাজ করত। একটা দুর্ঘটনায় আফরোজার স্বামী আফজলের মৃত্যু হয়। ওদের এক পুত্র সন্তান ছিল, নাম আজিজ। এই আজিজ মাত্র 5 বছর বয়সে এক দুরারোগ্য রোগে মারা যায় বছর 5 আগে। আজিজের চিকিৎসা হচ্ছিল ওই হাসপাতালেই, যাকে ঘিরে এত সব ঘটনা ঘটছে। সেখানে একটু অপারেশনের সময় আজিজের মৃত্যু হয়। অদ্ভুতভাবে এখানেও একটা রহস্য আছে। আজিজকে ওই হাসপাতালের যে চাইল্ড স্পেশালিস্ট দেখেছিলেন সেই সুব্রত হালদারও আজিজের মৃত্যুর পরদিনই একটা পথ দুর্ঘটনায় মারা যান। এক্ষেত্রেও ট্রাফিকের থেকে তথ্য নিয়ে ফাইনাল কেস রিপোর্ট তৈরি করেছিলেন অফিসার রঞ্জন দাস। আশ্চর্য ব্যাপার, ওই হাসপাতালের যাবতীয় যা ঘটনা ঘটেছে তার প্রায় সব কেসই ডিল করেছেন অফিসার রঞ্জন দাস।
আদিত্য সেন সব শুনে বললেন, ওই হাসপাতালের উপর নজর রাখার ব্যবস্থা করো। যাবতীয় জটের সূত্র ওখানেই আছে। ওখানকার স্টাফদের উপর গোপনে নজর রাখো। কারো মধ্যে কোনো রকম সন্দেহজনক কিছু দেখলেই ফলো আপ করবে। রোহন আর শবনমের মিসিং লিঙ্কও আমার ধারণা ওখান থেকেই পাওয়া যাবে। কার্তিক ও আদিত্য সেনের কথায় সম্মতি জানালো। নার্স ভগবতী ট্রেন থেকে নামার পর তার মনে হলো যেন কেউ তাকে অনুসরণ করছে। ভগবতী দ্রুত স্টেশন থেকে বেরিয়ে একটা সাইকেল রিকশাতে উঠে পড়লেন। রিকশা থেকে পেছনে বারবার তাকিয়েও কাউকে অনুসরণ করতে দেখতে পেলেন না, কিন্তু কেন যেন তার বারবার মনে হতে লাগলো কোনো অদৃশ্য চোখ যেন তাকে অনুসরণ করেই চলেছে। নিজের পাড়ার রিকশা স্ট্যান্ডে তাড়াতাড়ি নেমে দ্রুত চলে এলেন নিজের বাড়ির কাছে। একতলা ছোট বাড়ি, দেওয়ালের কয়েক জায়গায় পলেস্তারা খসে পড়েছে। ভগবতীর বাড়ির গলিটা বেশ সরু, জায়গাটাও ঘিঞ্জি। পাশাপাশি দুইজন লোক চলাচল করতে পারে না। বাড়ির দরজায় তালা খোলার আগে গলির মুখটা ভালো করে দেখে নিলেন। না, কাউকে দেখা যাচ্ছে না। একটু নিশ্চিন্ত হয়ে তালাটা খুললেন। একটু দ্রুতই ভেতরে এসে ঢুকলেন। বিছানার দিক থেকে একটা গোঙানির শব্দ এলো। ভগবতী দ্রুত সেদিকে এগিয়ে গেলেন। বিছানায় শুয়ে থাকা মানুষটার মাথায় হাত রেখে একটু চমকে উঠলেন। এ তো বেশ জ্বর। গত রাতে নাইট ডিউটি ছিল, সকালে ট্রেনও ভিড় ছিল যথেষ্ট, তাই আসতে একটু দেরি হয়ে গেছে। এদিকে এর তো গায়ে জ্বর বেশ ভালোই বেঁধেছে। যদিও গতকাল দুপুরের দিকে এতটা জ্বর ছিল না, কিন্তু এখন জ্বর বেড়েছে। পাশের টেবিলে দেখলেন রাতের ওষুধটা পড়ে আছে একই রকম ভাবে, অর্থাৎ খায়নি, তাই এই অবস্থা। ভগবতী দ্রুত ওষুধটা খাওয়ানোর চেষ্টা করতে লাগলেন। তখনই দরজায় কড়া নাড়ার আওয়াজ হলো। ভগবতী একটু সন্দিহান হয়ে বলে উঠলেন, কে? বাইরে কে? ওপাশ থেকে চেনা গলার আওয়াজ এলো, মাসি, আমি রাখাল। তুমি তো গতকাল দুধ দিয়ে যেতে বলেছিলে, কিন্তু বিকেলের দিকে এসে দেখি কেউ নেই। দরজায় তালা দেওয়া। দুধটা তাই নিয়ে এলাম। প্যাকেটটা নিয়ে যাও, আমাকে আরো 2 জায়গায় যেতে হবে। ভগবতী জানেন দুধের দরকার আছে। অসুস্থ রোগীকে একটু চাঙ্গা করতে এটা দরকার। একটু দরজাটা খুলে হাত বাড়িয়ে নিয়ে নিলেই হবে। ভগবতী দ্রুত গিয়ে দরজা একটা খুললেন, আর তখনই পাশ থেকে একটা সজোরে ধাক্কা এলো। লেডি অফিসার অনিতা আরো 3 জন লেডি কনস্টেবলকে নিয়ে ঘরের ভেতরে ঢুকে এলেন। বাইরে তখন আরো 2 জন পুরুষ কনস্টেবল রাখালকে ধরে রেখেছে। অনিতা ঢুকেই থতমত খেয়ে যাওয়া ভগবতীকে একবার দেখে নিয়ে ঘরের ভেতরের খাটের দিকে এগিয়ে এলেন। চাদর মুড়ি দিয়ে দরজার দিকে পিঠ করে শুয়ে থাকা মানুষটাকে ধরে চিৎ করে শুয়ে দিলেন। সে তখন ভুল বকে চলেছে। নিজের পকেট থেকে মোবাইল বের করে একটা ফটো স্ক্রিনে বের করে তার সাথে শুয়ে থাকা মানুষটার চেহারা মেলালেন। তারপর স্বগতোক্তি করলেন, 95% মিলে যাচ্ছে। এই তাহলে শবনম? শেষ প্রশ্নটা ভগবতীকে উদ্দেশ্য করে করা। ভগবতী কোনো কথা না বলে দাঁড়িয়ে রইলেন। অনিতা মোবাইলে একটা নাম্বার ডায়াল করে বললেন, স্যার, আমরা ওকে খুঁজে পেয়েছি। হ্যাঁ, আপনার সন্দেহই ঠিক। নার্স ভগবতীর বাড়িতেই আছে। ওকে স্যার, ওদেরকে নিয়ে আসার ব্যবস্থা করছি। কলটা কেটে দিয়ে অনিতা কনস্টেবল মধুরিমাকে ডেকে বললেন, একটা অ্যাম্বুলেন্স ডাকো। এই মেয়েটিকে এমনি নিয়ে যাওয়া যাবে না। এই নার্স ভদ্র মহিলাকেও কাস্টডিতে নাও। দুজনকে আদিত্য স্যারের অফিসে পাঠাতে হবে। মধুরিমা কন্ট্রোল রুমে কল করলো অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য। অনিতা ফিরে তাকালেন ভগবতীর দিকে, তারপর বললেন, গাড়ি আসতে আসতে সবকিছু খুলে বলুন, একদম কিছু লুকোবেন না। ভগবতী তখনই কিছু বলতে পারলেন না, শুধু 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে শুরু করলো তার। লম্বা বড় গাড়িটা যেখানে এসে থামলো সেটাও একটা পরিত্যক্ত বাড়ি। গাড়ি থেকে যিনি নামলেন তিনি একজন কেতাদুরস্ত লোক। এমনিতে লোক লস্কর ছাড়া তিনি চলেন না, কিন্তু আজ ঠেলায় পড়ে তাকে একাই আসতে হয়েছে। হাতে ধরে টাকার ব্যাগটা গাড়ি থেকে নামিয়ে গটগট করে গাড়ির ভেতরে চলে এলেন। তাকে এভাবে এখানে আসতে বলা হয়েছিল। বাড়ির মধ্যে সামনের হল ঘরে আলো জ্বলছে, সেখানে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। তিনি সামনে এগোতেই সেই লোক বলে উঠল, আসুন আসুন বড় সাহেব, মিস্টার শ্রীকান্ত জালান, আপনার অপেক্ষাতেই বসে আছি। টাকাটা সঙ্গে এনেছেন? শ্রীকান্ত জালান সামনে এগিয়ে গেলেন। এখনো অন্য লোকটির মুখ পরিষ্কার বোঝা যাচ্ছে না। জালান ব্যাগটা এগিয়ে দিয়ে বললেন, এতে সব টাকা আছে। এখন আমার সেই লোকের নাম চাই।
যে একের পর এক আমার লোকেদের খুন করে চলেছে। লোকটা এবার একেবারে সামনে এগিয়ে এলো। এবারে জালান তার মুখটা দেখতে পেলেন। দেখে একটু অবাক হয়েই বললেন, তুমি তুমি তো আমার হাসপাতালের স্টাফ, তাই না? লোকটি হেসে বলল, এত অধম স্টাফকেও মনে রেখেছেন দেখছি। আমি ওয়ার্ড বয় বিমল। শ্রীকান্ত চোয়াল শক্ত করে বললেন, আমার সঙ্গে কোনো খেলা খেলতে চাইলে পার পাবি না। আমি এখানে একাই এলেও আমার লোক কাছেই আছে। একটা সিগন্যালই কাফি এখানে এসে তোকে শেষ করে দেওয়ার জন্য। তাই কোনো চালাকি না করে বল, কে এসব করছে? আর তুই বলেছিলি তার কাছে আমার বিরুদ্ধে কিছু প্রমাণ আছে, সেগুলোই বা কই? সব আমার হাওয়ালে করে দে, নইলে তোকে পিঁপড়ের মতো পিষে মারতে আমার 1 সেকেন্ড লাগবে। বিমল হো হো করে হেসে উঠে বলল, ওই টাকা আপনি আপনার কাছেই রাখুন। এটা শুধু একটা ফাঁদ। আপনার ওই পাপের টাকা কে চায়? আপনার লোকেরাও আর কাছে পিঠে নেই। তাদের ব্যবস্থা হয়ে গেছে। তারা হয়তো এখন পুলিশের জিম্মায়। আর এবারে আপনার পালা। না, থানা পুলিশ নয়, আপনাকে একেবারে চরম শাস্তি দেওয়া হবে। জালান একটু ঘাবড়ে গিয়ে বললেন, মানে? কিন্তু আর কিছু বলতে পারলেন না। সঙ্গে সঙ্গে একটা ভারী বস্তুর আঘাত এসে লাগলো তার মাথায়। ছিটকে মেঝেতে হুমড়ি খেয়ে পড়ে গেলেন জালান। ওই ডান্ডার মধ্যে থেকে একটা ম্যাগনেটিক রোপ বেরিয়ে এসে বেঁধে ফেললো জালানের শরীরটাকে। জালান নড়বার সুযোগও পেলেন না। আঘাতকারী একটা ঘড়ঘড়ে কণ্ঠে বললেন, ওর শরীরে ওই জিনিসটা বেঁধে দাও, আর ওর বোতামটা টিপে অন করে দিয়ে তুমি এই বিল্ডিং ছেড়ে বেরিয়ে যাও। এটাই আমাদের শেষ দেখা। তোমরা আমার জন্য যা কিছু করেছো তার জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু এই পর্যন্তই। বাকি সব প্রমাণ তোমার কাছে আছে। ভগবতী দিয়া শবনমকে মুক্ত করার জন্য তোমাকে বেঁচে থাকতে হবে। যাও বিমল, যাও। আমার জীবনে আর কিছু বাকি নেই। শুধু এই শয়তানটাকে শেষ করেই আমার সমাপ্তি ঘটবে। যাও, কাজ শেষ করে চলে যাও। বিমলের চোখ জলে ভিজে এলো, কিন্তু সে আর দ্বিরুক্তি না করে নির্দেশ মতো কাজ করে বাড়ির বাইরে চলে এলো। কম্পাউন্ডে থেকে বেশ কিছুটা বাইরে এসে নিরাপদ দূরত্বে এসে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে সে বাড়িটার দিকে ফিরল। আর মুহূর্ত পরেই একটা প্রবল বিস্ফোরণ ঘটল বাড়িটার মধ্যে। বাড়িটার একটা বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হলো। আর সেই সঙ্গে বাড়ির মধ্যে থাকা দুটি মানুষও ভস্মে পরিণত হয়েছে, তাও বিমল বুঝল। ঠিক তখনই শোনা গেল সাইরেনের আওয়াজ। বিমল ধীর পায়ে এগিয়ে গেল সদ্য বিস্ফোরণ ঘটা বাড়িটার দিকে। সাইরেন বাজিয়ে পুলিশের গাড়িগুলো যখন ওই পরিত্যক্ত বাড়ির সামনে পৌঁছালো, তখন দুহাত তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে সেখানে দাঁড়িয়ে বিমল। অফিসার আদিত্য সেন সহকারী কার্তিককে নিয়ে গাড়ি থেকে নেমে এসে বিমলকে লক্ষ্য করে বললেন, তোমার আর ভগবতীর গতিবিধি, তোমার কল রেকর্ড সবই আমাদের সন্দেহে উদ্রেক করেছিল। ভগবতীকে ধরে শবনমের হদিশও পাওয়া গেছে। কিন্তু তারপর তুমি নিজেই যখন আমাদের কল করলে, আমরা ভেবেছিলাম তুমি হয়তো সব দেখে শুনে ভয় পেয়ে এসব থেকে বেরিয়ে আসতে চাইছো। কিন্তু এখন বুঝতে পারছি সবটাই তোমাদের পরিকল্পনা। জালানের লোকেদের ধরে আসতে আমাদের একটু সময় লাগবে, আর তারই মধ্যে তোমরা কাজ হাসিল করে ফেলবে। এসবের পেছনে রোহন মাইতি রয়েছে, তাই তো? বিমল বলল, ছিলেন স্যার, এখন আর নেই। জালানকে তার পরিণামে পৌঁছে উনি নিজেও শেষ হয়ে গেছেন। এসবের কারণ জানতে চাইলেন আদিত্য। পাপ স্যার, প্রচুর অপরাধ আর পাপ দেখেছি। জালান এই হাসপাতালের কয়েকজন ডাক্তারকে নিয়ে মানবদেহের অঙ্গ বিক্রির চক্র তৈরি করেছিল। বিশেষ করে গরিব অসহায় রোগীদের অল্প টাকায় চিকিৎসার টোপে ফেলে নিজের হাসপাতাল থেকে তাদের অঙ্গ প্রত্যঙ্গ অপারেশনের নামে শরীর থেকে আলাদা করে নিয়ে বাইরের কালো বাজারে বিক্রি করত। কিন্তু যেদিন এই কাজের জন্য ওই ফুলের মতো ছোট্ট শিশু আজিজকে বলি দিল, সেদিন ওর মায়ের বুক ফাটা কান্না দেখে আমরা কেউ আর স্থির থাকতে পারিনি। ডাক্তার সুব্রত হালদার এ বিষয়ে প্রমাণ জোগাড়ও করেছিলেন, কিন্তু তিনি জানতেন ওই শয়তানরা তাকে ছাড়বে না। তাই তিনি তার বন্ধু টেকনিশিয়ান রোহন বাবুকে সব প্রমাণ দিয়ে গিয়েছিলেন। আর রোহন বিশ্বাস করে সব প্রমাণ তুলে দেয় তার প্রেমিকা টিনার হাতে। কিন্তু টিনা টাকার লোভে বিশ্বাসঘাতকতা করে সব জানিয়ে দেয় ডাক্তার চৌবেকে। জালানের নির্দেশে দুর্ঘটনা ঘটিয়ে রোহন বাবুকে পঙ্গু করে দেওয়া হয়। অফিসার রঞ্জন ছিল ওদের সহযোগী। তাকে মানসিক রোগী প্রমাণ করে পাগল করার চেষ্টা করা হয়। কিন্তু আমি আর ভগবতী দি ওনাকে নিয়ে ওখান থেকে পালিয়ে যাই। জালান রাগের মাথায় ও ওয়ার্ডের ডাক্তারকে খুন করে।
আমি তারপর আজিজের মাকে খুঁজে বের করি। প্রতিশোধ নেওয়ার জন্য ও পতিতালয়ে যায় চৌবের খাস লোক রাজুকে হাতের মুঠোয় নেওয়ার জন্য। কয়েক বছর লেগে যায় ওর বিশ্বাসভাজন হতে। এদিকে রোহনবাবু কিছুটা ঠিক হন। উনি জিনিয়াস ছিলেন। ওনার বুদ্ধিতে ওনার কথা মতো আমি একটা যন্ত্র তৈরি করে দিই, যেটা লাঠি আর বন্দুক আর যা দিয়ে ছোড়াও মারা যায়। কারণ ওনার বাঁ হাতে আঙুল ছিল না আর ডান হাত অকেজো ছিল। ওই যন্ত্র দিয়ে দড়ি ছুঁড়েও শত্রুকে বেঁধে ফেলা যায়। স্বপরিকল্পনাই ওনার। উনি নিজে হাতে সব পাপীকে একে একে শাস্তি দিতে চেয়েছিলেন। শবনম রাজুর কাছ থেকে খবর নিয়ে আমাদের দিত, আর রোহনবাবু সেই অনুযায়ী পরিকল্পনা করেন। রোহনবাবুর সঙ্গে প্রতিটা রাক্ষসের বধে আমি ছিলাম, কিন্তু ভগবতী দি আর শবনম শুধু আমাদের হয়ে কাজ করেছে। ভগবতী দি শবনমকে লুকিয়ে রেখেছিল এইমাত্র। ওদের কোনো দোষ নেই। সাজা যা দেওয়ার আমাকে দিন, আমি নিজের পরিণাম ভোগ করতে প্রস্তুত। কিন্তু ওদের ছেড়ে দেবেন প্লিজ। আর এতে জালানা তার সাকরেদদের কুকর্মের সব প্রমাণ। টিনাকে মেরে ওর ঘর থেকে আমরা এটা সরিয়ে নিই। একটা পেন ড্রাইভ বিমল তুলে দিল অফিসার আদিত্যর হাতে। তিনি শুধুই একটা দীর্ঘশ্বাস ফেললেন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।